2 বছর পর 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন, মন্তব্য আখতারুজ্জামান এমপির। গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে 36 দিনের কর্মসূচি ঘোষণা করল 11 দল। 2025 সালে জাতীয় পর্যায়ে ঘুষ বেড়েছে 16%, জরিপ টিআইবির। রাতের মধ্যে 17 জেলায় ঝড় বৃষ্টির শঙ্কা। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে জমজমাট লড়াই। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রায় 2 বছর পর আগামী 28 জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। প্রাথমিকভাবে ঢাকাসহ দেশের 5টি কেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে। আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রথমে দেশের 5টি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে, পাশাপাশি মেডিকেল সহ অন্য ভিসা সেবা অব্যাহত থাকবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। এর আগে গত শুক্রবার 12 জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর এটি দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই ভারতে দেশটির নাগরিকদের জন্য স্থগিত থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালু করে বাংলাদেশ। তবে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া কবে স্বাভাবিক হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত আসছিল না। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন বলে মন্তব্য করেছেন সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন। আখতারুজ্জামান বলেন, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন, কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় না। তারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি একটা অনুরোধ জানাবো। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন সেই গাড়িতেই চড়ি। যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব, ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, একটু লাইভ করলেই যাতে দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কি রকম হয়েছে। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। কর্মসূচির মধ্যে রয়েছে 1 জুলাই থেকে 15 জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সব জেলা ও মহানগরীতে সেমিনার, 6 জুলাই জাতীয় সংসদের সামনে শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন এবং স্পিকারকে স্মারকলিপি পেশ, 8 জুলাই রাজধানীতে জাতীয় সেমিনার, 20 জুলাই নারীদের অংশগ্রহণে রাজধানীতে আলোচনা সভা, 23 থেকে 25 জুলাই চিত্র প্রদর্শনী, 31 জুলাই সারা দেশের মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠান এবং অন্যান্য ধর্মমতের অনুসারীদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা এবং 5 আগস্ট রাজধানী সহ সারা দেশে উপজেলা পর্যন্ত সমাবেশ। এছাড়া রাজধানী সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত ঘটনাস্থলে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং সারা দেশে গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি নিয়েছে 11 দল। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, 36 জুলাইয়ের কর্মসূচি বিভিন্ন তারিখে বাস্তবায়ন করা হবে। 11 দলের লিয়াজো কমিটির বৈঠক করে এসব তারিখ নির্ধারণ করবে। এর পাশাপাশি কয়েকটি মহানগরীতে পূর্ব ঘোষিত সমাবেশ পূর্ব নির্ধারিত তারিখে হবে। এছাড়া পূর্ব ঘোষিত 4 জুলাইয়ের রাজধানী বাদে সারা দেশে গণমিছিল হবে। এর আগে বেলা 11টায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নৃশংসতার বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশের সব সেবা খাতে দুর্নীতি ও ঘুষের চিত্র উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির সর্বশেষ জরিপ অনুযায়ী 2025 সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে 12,633 কোটি 20 লাখ টাকা, যা 2023 সালের তুলনায় প্রায় 16% বেশি। আজ রাজধানীর ধানমন্ডির মাইদাস সেন্টারে আয়োজিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 নামক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলে, জরিপে দেখা গেছে 2023 সালের তুলনায় 2025 সালে জাতীয়ভাবে দুর্নীতির শিকার হওয়া খানার হার বেড়েছে 15.1% এবং ঘুষের শিকার হওয়া খানার হার বেড়েছে 25.2%। একই সময়ে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে 12,633 কোটি 20 লাখ টাকা, যা 2023 সালের তুলনায় 15.9% বেশি। টিআইবির তথ্যমতে সেবা গ্রহণ করতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের মুখোমুখি হয়েছেন পাসপোর্ট এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সেবা গ্রহীতারা। আগের জরিপেও একই দুটি খাত শীর্ষ ছিল। রাতের মধ্যে দেশের 17 জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে। আজ রাত 1টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকালের মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে কাল ভোরে এফ গ্রুপের 4 দল মাঠে নামছে। নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন 3 দলেরই গ্রুপ সেরা হওয়ার সুযোগ রয়েছে। নেদারল্যান্ডস খেলবে তিউনেশিয়ার বিপক্ষে আর জাপান মুখোমুখি হবে সুইডেনের। অন্যদিকে গ্রুপ ডিতে ইতোমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করা যুক্তরাষ্ট্র তুরস্কের বিপক্ষে খেলবে। একই সময়ে দ্বিতীয় স্থান নির্ধারণে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। গ্রুপ ইতে শীর্ষস্থান নিশ্চিত করা জার্মানি শতভাগ জয়ের লক্ষ্য নিয়ে খেলবে ইকুয়েডরের বিপক্ষে, আর দ্বিতীয় স্থানে দৌড়ে থাকা আইভরি কোস্ট মুখোমুখি হবে অভিষিক্ত কুরাসাওয়ের। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।